বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। পহেলা আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা থেকে শুরু করে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারত চলে যাওয়া এবং এরপর নানা ঘটনার মাধ্যমে শেষ হয়েছিল জুলাই আন্দোলন, যার শুরুটা হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। ক্যালেন্ডারের পাতায় যেটি 5ই আগস্ট, আন্দোলনকারীদের কাছে সেটি ছিল 36শে জুলাই। সেই 36শে জুলাই ও এর আগের 4 দিনের ঘটনা প্রবাহ নিয়ে এই ভিডিও। পহেলা আগস্ট তৎকালীন সরকার জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ককে 1 সপ্তাহের বেশি সময় পর ঢাকার ডিবি পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়। আপনাদের সবাইকে ছাড়ছে? দেশের বিভিন্ন জায়গায় চলতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষের ওপর গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ। 2রা আগস্টও ঢাকার বিভিন্ন স্থানে চলতে থাকে মানববন্ধন, মিছিল ও শান্তিপূর্ণ প্রতিবাদ। তবে ঢাকার বাইরে শুক্রবার খুলনা ও সিলেট শহরের কয়েকটি এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামে শুক্রবার জুমার নামাজের পর আন্দারকিল্লা শাহী জামে মসজিদ থেকে গণমিছিল বের করেন মুসল্লিরা। 3রা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিরাট সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। তারা বলেন, গ্রহণযোগ্য একজন ব্যক্তি দিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের প্রস্তাব দেন, কিন্তু আন্দোলনকারীরা স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে। 4 আগস্ট ঢাকা সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ। আওয়ামী লীগ কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রবিবার রাত 10টা পর্যন্ত সহিংসতায় সেদিন একদিনে অন্তত 75 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতের মধ্যে সিরাজগঞ্জ থানার 13 জন পুলিশ সদস্যের কথাও খবরে আসে। সরকার সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দেয় কারফিউ অমান্য করে ঢাকায় পদযাত্রা করেই তারা সরকারের পতন নিশ্চিত করবে। আমি এখন রয়েছি রাজধানীর উত্তরায় 6 নম্বর সেক্টর। এখানে রাজযোগ উত্তরা মডেল কলেজের সামনে। এখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। 5ই আগস্ট সকাল থেকে পরিস্থিতি ছিল থমথমে। ঢাকার বিভিন্ন প্রবেশপথে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। কারফিউ ভেঙে রাস্তায় নামে সাধারণ মানুষ। সহিংসতা কিছুতে নাই, সব স্টুডেন্ট এখানে, সবার আইডি কার্ড আছে, সবাই স্টুডেন্ট। আমরা এখানে আসছি শান্তিপূর্ণ আন্দোলনের জন্য। দুপুরের দিকে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তখন পরিষ্কার হয়ে যায় যে দেশে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। কিছুক্ষণ পর জানা যায় শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারত পালিয়ে গেছেন। এই খবর জানার পর হাজার হাজার মানুষ গণভবন, প্রধানমন্ত্রী কার্যালয় এবং সংসদ ভবনে ঢুকে পড়ে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আলোচনায় বসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওই আলোচনায় জামাতে ইসলামের নেতাও ছিলেন, যাদের কয়েকদিন আগেই নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় একদিকে উল্লাস চলতে থাকলেও উত্তরা, যাত্রাবাড়ি সহ অনেক এলাকায় সহিংসতাও চলছিল। আন্দোলনের পেছনে যা ঘটেছিল তা আরও ভয়াবহ। জাতিসংঘের মানবাধিকার দপ্তর OHCHR ভুক্তভোগীদের বিবরণ বিশ্লেষণ করে এক ভয়ঙ্কর বাস্তব চিত্র তুলে ধরেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তর নির্ভরযোগ্য ভুক্তভোগীদের বিবরণে পেয়েছে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা সংঘটিত শারীরিক ও যৌন সহিংসতার কথা। অগস্টের শুরুতে ঢাকায় ঘটে যাওয়া এক ঘটনা উল্লেখ করে রিপোর্টে বলা হয়, কয়েকজন বাঁশের লাঠি সজ্জিত পুরুষ একজন নারীকে
ধরে জিজ্ঞেস করে যে তিনি কি আন্দোলনকারী ছিলেন কিনা। তারা তার ব্যাগ ও মোবাইল ফোন তল্লাশি করে একটি বাংলাদেশের পতাকা পায়। এরপর তাকে শারীরিকভাবে আক্রমণ করে, তার চুল টেনে ছিঁড়ে ফেলে, জামা ছিঁড়ে ফেলে এবং তার স্তনে ও পশ্চাৎদেশে স্পর্শ করে এবং নখ দিয়ে তার বুকে আঁচড় দেয়। তারা তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ যৌন মন্তব্য করে। 5ই আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলির পর ক্ষুব্ধ জনতা থানায় পেট্রোল বোমা ছুড়ে, লুটপাট করে, আগুন ধরিয়ে দেয়। এই হামলায় আরও নিহত হন 2 জন র্যাব সদস্য, 4 জন আনসার পুলিশ সদস্য। সরকারি তথ্য অনুসারে আন্দোলনের সময় 44 জন পুলিশ সদস্য নিহত হন এবং 2300-রও বেশি আহত হন। র্যাব, বিজিবি, আনসার সব বাহিনী ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়। OHCHR জানায়, জুলাইয়ের শুরুর দিক থেকেই তৎকালীন সরকার এই আন্দোলনকে রাজনৈতিক হুমকি মনে করে কঠোর অবস্থান নেয়। তৎকালীন সরকারি ও আওয়ামী লীগ নেতারা মিছিলে ছাত্রদের হেয়, ভয়ভীতি এবং নির্মূল করার পরিকল্পিত কৌশল নেয়। রিপোর্টে আরও বেশ কয়েকটি ঘটনা ও তার প্রমাণ প্রকাশ করা হয়েছে। 2রা আগস্ট উত্তরায় ছাত্রদের ওপর হামলা চালায় যুবলীগ। 3রা আগস্ট কুমিল্লায় অস্ত্র হাতে ছাত্রলীগের আক্রমণ। 4 আগস্ট সাভার ও মিরপুরে সংসদ সদস্যের নেতৃত্বে পুলিশের সঙ্গে সমন্বিত হয়ে হামলা। 5ই আগস্ট খুলনায় আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো। রিপোর্টটিতে আরও দেখানো হয় কি ধরনের অস্ত্র ব্যবহার করে কত সংখ্যক প্রাণনাশ করা হয়। 5ই আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানায় ও আওয়ামী লীগ নেতা ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলার খবর পাওয়া যায়। ছাত্র আন্দোলনে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটলেও পেছনে রেখে গেছে এক গভীর ক্ষত। রাষ্ট্রীয় দমনপীড়ন, যৌন সহিংসতা আর নিরাপত্তা বাহিনীর হাতে লাশ হওয়া, এমন নানা ধরনের অপরাধ সংঘটিত হয়েছে প্রকাশ্যেই, যার দুঃস্মৃতি অনেককেই আজীবন বয়ে বেড়াতে হবে। বুলেট না, পতাকাটা ছিল মাথায়। বাংলাদেশে যেন এরকম কখনোই না হয়, কারণ একটা মানুষ ক্ষমতার জন্য যদি এত মানুষ যেন প্রাণ না হারায়, ও ন্যায় বিচারটা পাক, এটাই আমি চাই। ব্রিটেন যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তার একটা বড় অংশ পশ্চিম তীর। এখানে প্রায় সহিংসতা হয়। বেশিরভাগ সময়ই কোথাও না কোথাও মুখোশধারী উগ্রপন্থী ইহুদিরা, যারা এখানে ইসরায়েলের দখল করা ভূমিতে অবৈধ বসতি গড়েছে, তারা ফিলিস্তিনি প্রতিবেশীদের হুমকি দেয় বা আক্রমণ করে। কয়েক রাত আগে পাশের ইহুদি বসতি থেকে আসা তরুণ ইসরায়েলি পুরুষদের লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি তাইবে গ্রামের প্রান্তের বাড়িগুলো। আজ সকালেও সেখানে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল। কামালের গাড়ি ও বাড়ি আক্রমণের শিকার হয়েছে। আমরা খুব ভয় পেয়েছিলাম। আমার সন্তান আছে, বৃদ্ধা মা আছে। আমার জীবন হুমকির মুখে পড়েছিল এবং এটি ভয়াবহ ছিল। আমি জানি না আপনি খবরটি দেখেছেন কিনা। ব্রিটিশরা বলেছে তারা সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আপনি কি মনে করেন ব্রিটেনের এই পদক্ষেপ কোনো পরিবর্তন আনবে? আমি মনে করি না। ব্রিটেনের মতো পরাশক্তির আমাদের সমর্থন পাওয়াটা একটা বড় পদক্ষেপ, কিন্তু বাস্তবে এতে খুব একটা পরিবর্তন হবে না। ইসরায়েল কোনো আন্তর্জাতিক প্রস্তাব বা আইন মেনে চলে না। তারা বিশ্বের অন্য কোনো দেশের কথাই শোনে না। তাইবে পুরোপুরি খ্রিস্টান অধ্যুষিত একটি গ্রাম, জনসংখ্যা প্রায় ১৫০০। এটি শান্ত। প্রায় ৬ দশক ধরে ইসরায়েলি দখলদারিত্বের পর এই গ্রামে যত মানুষ থাকে তার চেয়ে বেশি মানুষকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়েছে। আমরা চিরকাল এখানেই থাকব, আমরা এখানেই মারা যাব। গ্রিক অর্থোডক্স ধর্মযাজক ফাদার ডেভিড খুরি বেশ দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এখানে জন্মেছেন। তারা এখনও ৫ম শতাব্দীর গির্জার ধ্বংসাবশেষে প্রার্থনা করেন। ইহুদি বসতি স্থাপনকারীরা এখানে তাদেরও হয়রানি করেছে জানান তিনি। ধর্মযাজকরা তরুণদের গ্রামে রাখতে বোঝানোর চেষ্টা করছেন। ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্যদের ফিলিস্তিনকে স্বীকৃতি সহায়ক হতে পারে যদি এতে করে বিনিয়োগ আনা যায়। তার নিজের গির্জায় ফাদার ডেভিড আমাকে বলেছিলেন যে বসতি স্থাপনকারীরা যখন গ্রামে আসে তখন পরিস্থিতি কতটা বিপজ্জনক মনে হয়। তাদের কি বন্দুক থাকে? হ্যাঁ, তাদের বন্দুক থাকে। আপনার কি মনে হয় তারা বন্দুক ব্যবহার করতে পারে? অবশ্যই করবে, যদি আমরা তাদের সঙ্গে তর্ক করি। তারা কি আপনাকে হুমকি দিয়েছে? অবশ্যই। কৃষকদের? হ্যাঁ। তারা কি বলেছে?
তারা বলেছে এই জমি আমাদের, তোমাদের এখানে কোনো অধিকার নেই, তোমাদের চলে যেতে হবে। খ্রিস্টানরা কতদিন ধরে এই গ্রামে আছে? খ্রিস্টানরা আমরা যীশু খ্রিস্টের সময় থেকেই এখানে আছি। 2000 বছর ধরে আমাদের শেকড় এখানে। আমরা যেতে পারি না, আমরা যাব না। এমনকি যদি আমরা এখানে মারা যাই তবুও আমরা এখান থেকে যাব না। ফিলিস্তিন আমাদের রক্তে বাস করে, রক্ত ছাড়া আমরা কিভাবে বাঁচব? এটি কোনো উপহার নয়, কোনো অনুগ্রহ নয়। রামাল্লা থেকে কয়েক মাইল দূরে লন্ডনে নিযুক্ত শীর্ষ ফিলিস্তিনি কূটনীতিক হুসাম জমলট গ্রীষ্মের ছুটিতে বাড়ি ফিরেছেন। আমাকে তার সাথে জেরুজালেম থেকে কথা বলতে হয়েছে, কারণ ইসরায়েলি চেক পয়েন্ট পার হতে অনেক সময় লাগে। তিনি ব্রিটেনের পরিকল্পনায় উচ্ছ্বসিত। এটি একটি সংকেত যে যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাকিরা আসলে এই দ্বিরাষ্ট্র সমাধানকে গুরুত্ব দিচ্ছে। আমরা আর মুখের কথার পর্যায়ে নেই। গত 3 দশকে আমরা এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। যদি সত্যি 2 রাষ্ট্র চান তাহলে 2টি রাষ্ট্রকেই স্বীকৃতি দিন। এবং গত 30 বছরে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, একটি ইসরায়েলি সরকার যারা ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে ফিলিস্তিনি জনগণ ও জমির যা বাকি আছে তা শেষ করতে চায়। এর কারণ হলো স্পষ্টতার অভাব এবং গুরুত্ব দিয়ে বিনিয়োগের ঘাটতি। সুতরাং এটি প্রতীকী কিছু না। আমি আবার বলছি, এটি খুব বাস্তবসম্মত এবং খুবই গণতান্ত্রিক। ইসরায়েলের পার্লামেন্টে জেরুজালেমের কট্টর জাতীয়তাবাদী সংসদ সদস্য সিমখা রথম্যান অবশ্য তার প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে বলেন, কিয়ের স্টারমার হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছেন। তিনি ইসরায়েল রাষ্ট্রকে শাস্তির হুমকি দিচ্ছেন এবং মনে করছেন এটি মধ্যপ্রাচ্যে শান্তি আনার উপায়। তিনি আমাদের শাস্তি দেওয়ার অবস্থানে নেই এবং এটি অবশ্যই শান্তি আনবে না। এটি ন্যায় বিচার, ইতিহাস, ধর্ম, সংস্কৃতির বিরুদ্ধে। আর তিনি ইয়াহিয়া সিনওয়ার ও হামাসকে বিশাল পুরস্কার দিচ্ছেন। সাবেক হামাস নেতা তিনি আজ নরকের যেখানেই থাকুক, কিয়ার স্টারমারের কথা দেখে বলছেন ভালো অংশীদার। 1967 সাল থেকে দখলকৃত ভূমিতে ইহুদি বসতি গড়ে তোলা ইসরায়েলের একটি বিশাল জাতীয় প্রকল্প। এখানকার কিছু ক্ষমতাধর সরকারি মন্ত্রী বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকে আন্তর্জাতিক স্বীকৃতির সর্বোত্তম জবাব হলো তারা যে দখলকৃত ভূমি রাখতে চায় তার সবটা এক করে দখলে নেয়া, যাতে কার্যকর একটি ফিলিস্তিনি রাষ্ট্রের আশা শেষ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে চাও? হয় বাণিজ্য ঘাটতি কমাও, নয় উচ্চ শুল্ক দাও। এই নীতিতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে মহান করতে চাইলেও ঝামেলা বেঁধেছে বিশ্ব বাণিজ্যে। হঠাৎ ট্রাম্পের উচ্চ শুল্কের বোঝায় বিপর্যস্ত ব্যবসায়ী শ্রেণী। 1 আগস্ট থেকে কার্যকর হওয়া ট্রাম্পের নতুন এই শুল্কের বোঝায় বেকায়দায় পড়েছে 90টিরও বেশি দেশের ব্যবসায়ীরা। তারা ট্রাম্পের এমন নীতিতে হতাশ, ক্ষুব্ধ। ট্রাম্প ট্যারিফ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? তাদের প্রতিক্রিয়াই বা কি? এক প্রতিবেশী কানাডার উপর শুল্ক বাড়িয়ে 35% করলেও আরেক প্রতিবেশী মেক্সিকোকে বাড়তি 3 মাস শুল্ক ছাড় দিয়েছেন ট্রাম্প। তবে হুঙ্কার দিতে ভোলেননি তিনি। তা স্পষ্ট বার্তা, এ সময়ের মধ্যে সমঝোতায় আসতে না পারলে আর কোনো ছাড় নয়। কিছুটা সময় পাওয়ায় স্বস্তির কথাই জানালেন দেশটির ফল ও সবজির আমদানিকারক প্রতিষ্ঠান চেম্বারলিন ডিস্ট্রিবিউটিং এর প্রেসিডেন্ট জেমি চেম্বারলিন। তার ভাষ্য, আমরা আসলে খুবই সৌভাগ্যবান যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের আলোচকরা এখনো ঠান্ডা মাথায় কাজ করছেন। 2 দেশই চায় না এটা ভুলভাবে পরিচালিত হোক। তবে এই সময়ের মধ্যে চুক্তিতে না যেতে পারলে যে সামনে বিপদ অপেক্ষা করছে সে শঙ্কার কথাও জানান তিনি। বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে অনেক কৃষক হয়তো উৎপাদন বন্ধ করে দেবেন, আর আমদানিকারকদের পক্ষে দীর্ঘ সময় ধরে এই শুল্ক বহন করা খুব কঠিন হয়ে পড়বে। 36% শুল্ক আরোপের হুমকির মুখে বিপর্যস্ত ছিলেন থাইল্যান্ডের ব্যবসায়ীরা। দেশটির সরকার দফায় দফায় বৈঠক করে সেই শুল্ক 19% নামিয়ে এনেছেন। এ নিয়ে স্বস্তির কথাই জানান ম্যানুফ্যাকচারিং কোম্পানি হানা মাইক্রো ইলেকট্রনিক্সের সিইও রিচার্ড হ্যান। তিনি বলেন, এপ্রিলে যখন ট্রাম্প 36% শুল্ক আরোপ করেছিলেন তখন ভেবেছিলাম এটা কিভাবে সম্ভব। এখন এটা কমে আসায় এবং এই অঞ্চলের সবাই যদি প্রায় 20% শুল্ক পায় তাহলে আমাদের ক্রেতারা বিকল্প সরবরাহকারী খুঁজে বের করবে না। শুরুতে দ্বিগুণ শুল্ক আরোপের হুমকি দিলেও শেষ পর্যন্ত ট্রাম্পের সঙ্গে সমঝোতায় আসতে পেরেছে ইউরোপীয় ইউনিয়ন। ফলে অধিকাংশ ইউ পণ্যেই 15% শুল্ক ধার্য হয়েছে।
যদিও এটা পূর্বের 4.8% গড় শুল্কের তুলনায় অনেক বেশি, তাই খুব একটা খুশি হতে পারেননি ইতালির ব্যবসায়ীরা। ইতালির আন্তর্জাতিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে এই শুল্ক আরোপের ফলে দেশটির কৃষি, ফার্মাসিউটিক্যাল এবং অটোমেটিভ খাত সবচেয়ে বেশি প্রভাবিত হবে এবং জিডিপি কমতে পারে প্রায় 0.2%। ইতালির কৃষক সংঘের সদস্য ক্রিস্টিয়ানো ফিনের কণ্ঠেও হতাশা। তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটি কোনো চুক্তিই নয়, বরং আত্মসমর্পণ। শুল্ক ইস্যুতে ব্রাজিলের উপর যেন বেশি ক্ষোভ ছিল ট্রাম্পের। শুরুতে 10% নির্ধারণ করলেও পরে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে অবিচারমূলক আক্রমণ করার অভিযোগ এনে তা বাড়িয়ে 50% উন্নীত করেন ট্রাম্প। এতে প্রভাব পড়বে দেশটির কফি রপ্তানিতে। তবে ব্রাজিলের কফি রপ্তানিকারক পরিষদ সিসাফের দাবি এর ভুক্তভোগী হবেন মার্কিন কফি প্রেমীরাও, কেননা এর ফলে মার্কিন কফি প্রেমীদেরই অতিরিক্ত মূল্য চোকাতে হবে। আর এর মধ্যে রপ্তানিকারক বিকল্প বাজার খোঁজারও চেষ্টা চালাচ্ছেন। তবে রাতারাতি যুক্তরাষ্ট্রের 8.1 মিলিয়ন টন কফির বিকল্প বাজার খুঁজে পাওয়া খুব একটা সহজ হবে না দেশটির। ইউরোপের সর্বোচ্চ শুল্কের মুখে পড়েছে সুইজারল্যান্ড। 39% শুল্ক দিতে হবে তাদের। এ নিয়ে সুইস সরকারের ওপর হতাশ দেশটির ব্যবসায়ীরা। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে জোর চেষ্টা চালাতে বলেছেন তারা। সুইস মেকানিক নামের একটি শিল্প প্রতিষ্ঠান সংগঠন বলছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণবাদী মনোভাবের স্পষ্ট ইঙ্গিত। সরকারকে এখন দৃঢ়ভাবে ও সাহসের সঙ্গে আলোচনায় যেতে হবে। ভারতের উপর 25% শুল্ক আরোপ করেই ক্ষান্ত হন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখায় অতিরিক্ত শাস্তির হুমকিও দিয়েছেন। আর এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশটির ব্যবসায়ীরা। আগামীতে দেশটির চা রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন কলকাতার চা রপ্তানিকারক প্রতিষ্ঠান সিআই লিমিটেডের পরিচালনাকারী অরবিন্দ নায়ক। তার ভাষ্য, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকান ভোক্তাদের। তবে মার্কিন চা প্রেমীরাও যে ক্ষতিগ্রস্ত হবেন সেটাও জানালেন তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চায়ের উপর কর আরোপের ফলে শুধু মূল্য বৃদ্ধি হবে। আসামের চায়ের একটি বিশেষ স্বাদ আছে যা আমেরিকান ভোক্তারা পছন্দ করে। দার্জিলিং চা একটি বিশেষ চা যা অন্য কোথাও উৎপাদিত হয় না। আমেরিকায় এই চায়ের চাহিদা বাড়ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশ লাওসের ওপর 40% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এ নিয়ে চরম হতাশ দেশটির মার্কেটিং এজেন্সি এমকেজিটির সহ প্রতিষ্ঠাতা ও লাওস জাতীয় চেম্বার অফ কমার্সের উপসভাপতি জাইবান্দিত রাসফোন। তার মতে এর ফলে লাওসের কৃষিপণ্য, পোশাক, জুস রপ্তানি বাধাগ্রস্ত হবে, আর এতে করে দেশটির অর্থনীতির উপর সামগ্রিক প্রভাব পড়বে। ইউক্রেন ইস্যুতে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া ক্রমেই সংঘাতের দিকে যাচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে রুশ প্রেসিডেন্ট পুতিন পাত্তা না দেয়ায় দুই দেশের মধ্যকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় রাশিয়ার জলসীমার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে পাল্টা ব্যবস্থা নিতে দেরি করেনি রাশিয়া। ইতোমধ্যে রাশিয়ার মিত্র বেলারুশ ইউক্রেন সীমান্তের দায়িত্বে নবগঠিত বিশেষ বাহিনী স্পেশাল অপারেশনস ফোর্সেস বা এসওএফ এর হাতে নতুন দায়িত্ব তুলে দিচ্ছে। এজন্য সীমান্তে একটি রকেট আর্টিলারি ব্রিগেড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্রিগেড গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে বেলারুশ। আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে বেলারুশ ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনাবাহিনী মোতায়েনেরও অনুমোদন দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এর আগে গেল বৃহস্পতিবার ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি লিখেন, ভারত রাশিয়ার সঙ্গে কি বোঝাপড়া করছে তা নিয়ে তিনি চিন্তিত নন। একসঙ্গে ভারত ও রাশিয়া তাদের মৃত অর্থনীতিকে ডোবাতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ প্রতিক্রিয়া দেখান। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের মৃত বলা হচ্ছে তাদের ডেড হ্যান্ড থেকে আসন্ন বিপদকে উপেক্ষা করা সহজ হবে না। প্রশ্ন হলো, এই ডেড হ্যান্ড ব্যবস্থা আসলে কি? মূলত ডেড হ্যান্ড হলো স্নায়ুযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়নের তৈরি স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা।
রাশিয়ায় এই ব্যবস্থাটি এখনও কার্যকর আছে। এর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের প্রথম আঘাতেই যদি রাশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবুও যেন প্রতিশোধমূলক পারমাণবিক হামলা নিশ্চিত করা যায়। এই ব্যবস্থাটি ভূকম্পন, আলো, তেজস্ক্রিয়তা ও বাতাসের চাপ মাপার সেন্সরের মাধ্যমে পারমাণবিক হামলা শনাক্ত করতে পারে। সেন্সর যদি পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করে এবং শীর্ষ কমান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে এই ডেড হ্যান্ড সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রক্রিয়াও শুরু করতে পারে। শান্তির সময় পেরিমিটার সিস্টেম সাধারণত নিষ্ক্রিয় রাখা হয় এবং শুধুমাত্র চরম সংকটময় মুহূর্তে এটি সক্রিয় করা হয়। ওয়ার্ড ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে এটি সম্পূর্ণ কার্যকর। প্রয়োজনে রাশিয়া এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এই সিস্টেমে একটি বিশেষ কমান্ড রকেট থাকে যা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ট্রিগার হয়। যখন কোনো উচ্চতর কর্তৃপক্ষ ধারণা করে যে তারা যে কোনো সময় ধ্বংস হতে পারে, তখন এই রকেট চালু করে সারা দেশে থাকা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে সক্রিয় করে দেয়। এজন্য রাশিয়ার ডেড হ্যান্ড হুমকির পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না ভারত। ভারতের উচ্চ পর্যায়ের দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের তেল কেনা বেচা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় চলে এবং এই ধরনের আমদানি হঠাৎ বন্ধ করা বাস্তবসম্মত নয়। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। গত ৩০ জুলাই ট্রাম্প তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনলে ভারতকে অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে। এমনকি ১ আগস্ট সাংবাদিকদের ট্রাম্প জানান, তার কাছে খবর রয়েছে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে। তবে ভারতীয় কর্মকর্তারা সেই দাবিকে নাকচ করে বলেছেন, সরকার রাশিয়ান তেল আমদানির বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি এবং তেল কোম্পানিগুলোকেও তেল আমদানি কমানোর কোনো নির্দেশনা দেয়নি। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, জুলাই মাসে ছাড় কমে যাওয়ায় ভারতের কিছু রাষ্ট্রীয় তেল শোধনাগার সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রেখেছে। তবে কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, এটি বাজারের স্বাভাবিক ওঠানামা এবং সরকারের কোনো নীতিগত নির্দেশনা নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের স্থির ও পরীক্ষিত বাণিজ্যিক অংশীদারিত্ব রয়েছে এবং ভারতের বৈদেশিক সম্পর্ক তৃতীয় পক্ষের দৃষ্টিভঙ্গিতে বিচার করা উচিত নয়। তবে হোয়াইট হাউস এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হয়। তারপর থেকে ভারত রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল আমদানি শুরু করে। যদিও সাম্প্রতিক ছাড়ের পরিমাণ কমে যাওয়ায় কিছু শোধনাগার যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ও ম্যাঙ্গালোর রিফাইনারি সাময়িকভাবে আমদানি বন্ধ রেখেছে। গত ১৪ জুলাই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়া থেকে তেল আমদানি করা দেশগুলোর উপর ১০০% শুল্ক আরোপ করা হবে। অথচ রাশিয়া থেকেই ভারত তার মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৫% আমদানি করে। রয়টার্সকে দেওয়া তথ্যানুসারে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ হিসেবে ভারত জানুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত প্রতিদিন গড়ে ১.৭৫ মিলিয়ন ব্যারেল রুশ তেল আমদানি করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১% বেশি। একের পর এক নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ বন্ধে হুমকি ধামকির পরও যখন কার্যত কোনো কাজ হচ্ছে না, দমানো যাচ্ছে না রাশিয়াকে, তখন কৌশল পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনা টেবিলে আসতে বাধ্য করতে মস্কোর কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন পদক্ষেপের পর মস্কোর প্রতিক্রিয়া কেমন হবে? সাগরের তলদেশে সাবমেরিন যুদ্ধে ওয়াশিংটনকে টেক্কা দিতে পারবে তো মস্কো? চিরপ্রতিদ্বন্দ্বী এই দুদেশের মধ্যে সাবমেরিনে এগিয়ে কোন দেশ? এনডিটিভি প্রতিবেদন থেকে এ বিষয়ে জানাবো বিস্তারিত। আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টকে ডেড হ্যান্ড কৌশলের হুমকি দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আর এই ডেড হ্যান্ড মূলত স্নায়ু যুদ্ধ পরবর্তী এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা। এর মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও একটি দেশ চালাতে পারে পাল্টা পারমাণবিক হামলা। মেদভেদেবের এমন হুমকিতে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে মেদভেদেবকে আক্রমণ করে ট্রাম্প লিখেছেন, মেদভেদেব রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট, অথচ তিনি এখনও নিজেকে প্রেসিডেন্ট ভাবেন। একই পোস্টে রুশ অর্থনীতিকে মৃত বলেও মন্তব্য করেন ট্রাম্প। আর ট্রাম্পের এসব মন্তব্য কঠোরভাবে প্রত্যাখ্যান করেন মেদভেদেব। এতে তেলে বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প, ঘোষণা দেন দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের। সাবমেরিন মোতায়েনের কারণ হিসেবে ট্রাম্পের ভাষ্য, আমাদের হুমকি দেওয়া হয়েছিল, সাবেক রুশ প্রেসিডেন্ট এই হুমকি দিয়েছিলেন, আমরা এটিকে যথাযথ মনে করিনি, তাই আমাদের জনগণের নিরাপত্তার কথা ভেবেই আমি এটা করছি, আমরা আমাদের জনগণকে রক্ষা করব। অবশ্য এমন কিছুর আভাস চলতি সপ্তাহেই দিয়েছিলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 10 থেকে 12 দিনের সময় বেঁধে দিয়েছিলেন তিনি। এই সময়সীমা শেষ হবে আগামী 8 আগস্ট। আর এর মধ্যে এবার সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিলেন ট্রাম্প। ট্রাম্পের সাবমেরিন মোতায়েন হুমকির পর এই ব্যাপারে ক্রেমলিন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না দেখালেও দেশটির পার্লামেন্টের শীর্ষ সদস্য ভিক্টর ভদোলাতস্কির ভাষ্য, বিশ্বের মহাসাগরগুলোতে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সাবমেরিনকে রাশিয়ার আশেপাশে পাঠানোর নির্দেশ দিয়েছেন সেগুলো দীর্ঘদিন ধরেই আমাদের নজরদারিতে রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাবমেরিন হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না মস্কো। দ্য নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাবমেরিন সংখ্যা 71টি। এর মধ্যে নজরদারি এড়িয়ে চলাফেরা ও নির্ভুলভাবে পারমাণবিক অস্ত্র ছোড়ার খ্যাতি আছে যুক্তরাষ্ট্রের ওহাইও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনের। বুমার নামে পরিচিত যুক্তরাষ্ট্রের কাছে এমন সক্রিয় সাবমেরিন আছে 14টি। এগুলো বড় ধরনের মেরামত ছাড়াই চলতে পারে 15 বছর পর্যন্ত। আর এসব সাবমেরিন 20টি পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM বহন করতে পারে। এর বাইরেও 3 ধরনের ফার্স্ট অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে যুক্তরাষ্ট্র। সেগুলো হলো ভার্জিনিয়া ক্লাস, সিওলফ ক্লাস ও লস অ্যাঞ্জেলস ক্লাস। এসব শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস, নজরদারি, তথ্য সংগ্রহ ও মাইন বসানোর কাজে ব্যবহৃত হয়। আর এই 3 ধরনের ফার্স্ট অ্যাটাক সাবমেরিনের মধ্যে যুক্তরাষ্ট্রের আছে 24টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন। এগুলো সমুদ্রের নিচে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম। আর সিওলফ ক্লাস সাবমেরিন আছে 3টি। সবশেষ যুক্তরাষ্ট্রের সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলস ক্লাস সাবমেরিন আছে 24টি। সাবমেরিন সংখ্যায় খুব একটা পিছিয়ে নেই রাশিয়াও। মস্কোর বহরে প্রায় 64টি সাবমেরিন আছে। এর মধ্যে প্রায় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। এর বাইরেও রুশ নৌবাহিনীর কাছে রয়েছে 8টি বোরেই ক্লাস সাবমেরিন, যেগুলোর প্রতিটিতে 16টি বুলাভা SLBM ও 6টি 533 মিমি টর্পেডো লঞ্চার রয়েছে। এই সাবমেরিনগুলো পানির নিচে শত্রুর সাবমেরিন ধ্বংস করতে রকেট ও সমুদ্রতলের মাইন ছুড়তেও সক্ষম। এর বাইরে ডেল্টা 4 ক্লাস সাবমেরিন আছে 4টি। এগুলোর প্রতিটি 16টি সিনেভা SLBM থাকে। এই সাবমেরিনগুলো সমুদ্রের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান ভিত্তি। তবে রাশিয়ার আক্রমণাত্মক সাবমেরিনগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক ইয়েসেন ক্লাস। রাশিয়ার এই ধরনের সাবমেরিন আছে 4টি। এগুলো খুব কম সংখ্যক নাবিক দ্বারা পরিচালিত করা যায়। এই সাবমেরিন দিয়ে স্থলভাগে দূরপাল্লার আক্রমণ যেমন করা যায়, তেমনি সমুদ্রে যুদ্ধজাহাজ ধ্বংসেও এই সাবমেরিনগুলো বেশ কার্যকর। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।